রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানে ঘোষণা জামায়াত সহ ৮ দলের। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা। স্বাগত এশিয়ান নিউজের সাথে আছি সাবরিনা জিয়া। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন ব্রাসেস লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। হঠাৎ করেই রাজধানী জুড়ে বাড়ছে নাশকতা। নগরীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটেছে। গেল 2 দিনে দেশের বিভিন্ন স্থানে 9টি বাসে অগ্নিসংযোগ করা হয়েছে। এতে একজন নিহত ও বেশ কয়েকজন দগ্ধ হয়েছেন। নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ অভিযান শুরু হয়েছে। লকডাউন কর্মসূচিকে ঘিরে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। বিস্তারিত জানাচ্ছেন রকিব মানিক। এটি কোনো সিনেমার দৃশ্য নয়। এই দৃশ্য রাজধানীর মোহাম্মদপুরের। বাইকে চড়ে 2 দুর্বৃত্তকে দেখা যায় একটি স্কুলে পেট্রোল বোমা নিক্ষেপ করতে। বোমা নিক্ষেপ করে মুহূর্তেই সটকে পড়েন। এখানেই শেষ নয়। গেল কয়েকদিন ধরে রাজধানী জুড়ে শুরু হয়েছে আগুন সন্ত্রাসী কার্যক্রম। মিরপুর, যাত্রাবাড়ি, রায়েরবাগে গেল রাতে 3টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। হঠাৎ করেই দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় নজরদারি বাড়িয়েছে পুলিশ। বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জানিয়েছেন, কার্যক্রম নিষিদ্ধ একটি দলের ডাকা কর্মসূচিতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ককটেল বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত 17টি মামলা রুজু করা হয়েছে এবং এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কোন গোষ্ঠী আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। যে ধরনের নাশকতা কর্মকাণ্ড শুরু হয়েছে, এই নাশকতা আমি মনে করি যারা করে তাদেরকে প্রতিহত করবে ঢাকাবাসী, এবং ঢাকাবাসীর কাছে আমার সনির্বন্ধ অনুরোধ, ওনারা আমাদেরকে সাহায্য করুক, ওনারাও প্রতিরোধ সৃষ্টি করুক, আমরা ওনাদের সাথে আছি। দেশ জুড়ে বাড়তি নিরাপত্তা দিতে বিজিবি মোতায়েন করা হয়েছে। এছাড়া গেল রাতে রাজধানী জুড়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে 44 জনকে গ্রেফতার করেছে। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দর্শক, যান্ত্রিক ত্রুটির কারণে এই সংক্রান্ত রিপোর্টটি আমরা নিউজের পরবর্তী অংশে আপনাদের জানিয়ে দেব। এবার চলে যাচ্ছি অন্য সংবাদে। দেশে সন্ত্রাস দমনে সরকারকে কঠোর ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বিএনপি মহাসচিবের এক বৈঠক শেষে এই আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো সংশয় নেই। বিএনপি নির্বাচনী প্রস্তুতি কেমন সেই বিষয়ে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার জানতে চেয়েছেন বলে জানান তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আরও বলেন, কারা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তা খুঁজে বের করার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনীর। সরকারকে এ ব্যাপারে কঠোর ভূমিকা নিতে হবে। নির্বাচন নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন খুবই তারা নির্বাচনটা যাতে সফলভাবে হয় তারা সেদিকে বেশি মনোযোগ। এই মুহূর্তে তাদের মনোযোগটা হচ্ছে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। আইনশৃঙ্খলা বাহিনী সম্বন্ধে যেটা আমি বলছি, এই উৎকণ্ঠা তো সবারই থাকে সবসময়, আর নির্বাচন আসলে সবসময় হয়। আর যারা সন্ত্রাসী কর্মকাণ্ড এটাকে দমন করার জন্য সরকার, আমি মনে করি আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যবস্থা নেবে। নির্বাচনের আগে গণভোজ ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি সহ 5 দফা নিয়ে আগামী রোববার পর্যন্ত আলটিমেটাম দিয়েছে জামায়াত সহ 8টি দল। এ সময়ের মধ্যে দাবি মানা না হলে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছেন তারা। সকালে রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, আগামীকাল শুক্রবার 5 দফা দাবিতে সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। আর আগামী রোববার সকাল 11টায় 8 দলের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হবে। এর আগে দাবি মেনে না নেওয়া হলে সংবাদ সম্মেলন থেকে
উপদেষ্টার কার্যালয় যমুনার সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচির ঘোষণা করা হবে। জাতীয় পার্টি সহ ফ্যাসিবাদের দোসর 14 দলকে নির্বাচনে সংলাপে না ডাকার আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। সকালে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করে তিনি আহ্বান জানান। এ সময় শেখ হাসিনার প্রহসনের নির্বাচনে অংশ নেওয়া কোনো প্রার্থী যাতে আগামী নির্বাচনে অংশ নিতে না পারে সে বিষয়ে সিইসি বরাবর লিখিত আবেদন জমা দেন তারা। রাশেদ খান বলেন, আগামী নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ। তাদের দোসররা নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেলে কোনোভাবেই নির্বাচন সুষ্ঠু হবে না বলেও মন্তব্য করেন গণ অধিকার পরিষদের এই নেতা। আমাদের যে স্পষ্ট অবস্থান সেটি হলো, যারা 24 সালের নির্বাচনে অংশ নিয়েছে, যারা দামি এবং স্বতন্ত্র হিসেবে অংশ নিয়েছে, যারা আওয়ামী লীগের নেতা ছিল, যারা পদপদবিতে ছিল, তাদেরকেও আগামী ফেব্রুয়ারি মাসের নির্বাচনে অংশ নিতে পারবে না। এটি কোনোভাবেই সম্ভবপর নয়। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। জানান, বর্তমান সরকার পে কমিশনের জন্য একটি ফ্রেমওয়ার্ক তৈরি করবে, আর পরবর্তী সরকার সেটি বাস্তবায়ন করবে। বিস্তারিত নূর মোহাম্মদ ভূঁইয়ার রিপোর্টে। দীর্ঘদিনের মূল্যস্ফীতি দিনে দিনে যেন বেড়েই চলছে। আশার গল্প শুনানো অন্তর্বর্তী সরকারও পড়েছে যেন বেকায়দায়। সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বর্তমান সরকারের অধীনেই হচ্ছে না পে কমিশন। পে কমিশনের কাজটা কিন্তু অত জটিল, ওরা একেবারে ইন্ডিপেন্ডেন্ট কাজ করে, ওখানে কিন্তু আমাদের কোনো রকম রোল নাই। পে কমিশনে ওইখানে সিভিল পে কমিশন, ওখানে আর্মিদের জন্য আলাদা একটা ইস্যু আছে, পুলিশের জন্য। এখন ওই 3টা রিপোর্ট পাওয়ার পরে ওটাকে আপনার ওই 3টা পাওয়ার পর তো ওটাকে তো আবার কনসিস্টেন্ট লাগবে, একটা একরকম দেবে, সেটা এটা সময় লাগছে না। আমি বলেছি যে আমাদের সময় এটা করতে পারবো কি না এটা কিছুটা আনসার্টেনটি। কারণ রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার জানিয়ে তিনি বলেন, কমানো হবে সংশোধিত বাজেটের আকার। রোজাও চলে আসছে, চিনি আমরা আমদানি করার জন্য বলেছি, সয়াবিনটা আমদানি করার জন্য বলেছি, কারণ সয়াবিনের কিছুটা শর্টেজ আছে। শর্টেজ না, বাজারটা স্টেবল আছে, যেটা ওরকম জন্য থাকে। এর আগে তো সয়াবিনের দাম অনেক বেড়ে গিয়েছিল। আর আমরা সিলেট ওসমানী বিমানবন্দরের কিছু এক্সটেনশনের কাজ আছে, কিছু অসম্পূর্ণ কাজ আছে, সেটা শেষ করা হবে। আর এছাড়া আমদানিকারকদের গাড়ি স্ক্র্যাপ হিসেবে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার বলেও জানান ডক্টর সালেহউদ্দিন আহমেদ। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এ পর্যায়ে বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে 52 রানের লিড নিয়েছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ 1 উইকেটে 338 রান। এদিন ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড মাত্র 2 ওভার 2 বলে হারায় শেষ 2 উইকেট। স্কোরবোর্ডে প্রথম ইনিংসে জমা করে 286 রান। জবাবে 2 ওপেনার সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় শুরুটা করেন দারুণ। আইরিশ স্পিনার ম্যাথিউ হামফ্রিসের বলে সাদমানের উইকেট নেন আইরিশ উইকেট রক্ষক লরকান চাকার। 104 বলে 9-4 ও 1 ছক্কায় 80 রানে থামেন সাদমান। তবে জয় তুলে নেন সেঞ্চুরি। দেশের মাটিতে প্রথম সেঞ্চুরি এটি তার। আর মমিনুল 23তম 50 তুলে 124 বলে 80 রানে অপরাজিত রয়েছেন। জয় 283 বলে 14 রান ও 4-6-এ 169 রানে অপরাজিত আছেন। অগ্নিসন্ত্রাসী কারা, তাদের বিষয়ে সরকারের নির্দেশনা কি, চলুন দেখে নেই। গণহত্যা চালিয়ে জনরোষের মুখে দেশ থেকে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তির মদদে চলছে অস্থিতিশীলতা সৃষ্টির পায়তারা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনার বিরুদ্ধে অকাট্য প্রমাণের ভিত্তিতে যখন রায় ঘোষণার অপেক্ষা, তখন পতিত স্বৈরাচারীর দোসরেরা পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা করছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের এসব অপকর্মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার।
সন্দেহভাজন কাউকে দেখার সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে পুলিশ সজাগ রয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে, এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নরমাল থাকবে। কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, যে কোনো ধরনের নৈরাজ্য মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। বিশৃঙ্খলার সঙ্গে জড়িতদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। রাজধানীবাসীকে অপরিচিত কাউকে আশ্রয় না দেয়া এবং মোটরসাইকেল বা যে কোনো যানবাহন ভাড়া দেওয়ার আগে যাচাই করার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করার অনুরোধ জানিয়েছে ডিএমপি কর্তৃপক্ষ। 1 নভেম্বর থেকে 11 নভেম্বর পর্যন্ত 15টি ভিন্ন ভিন্ন স্থানে 17টি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং গত 2 দিনে 9টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে 50 জনকে গ্রেপ্তার করা হয়েছে। বাসে আগুন দেওয়ার সময় ড্যাম রাতে একজনকে হাতে নাতে ধরি। আমি আশা করতেছি অনতি বিলম্বেই আমরা এই যে মোটর বাইকে ককটেল ছেড়ে পালায় যায়, পালায়নরত অবস্থায় ধরে ফেলব ইনশাআল্লাহ। যানবাহনে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারার বিরুদ্ধে রুখে দাঁড়ান। ধ্বংসাত্মক কর্মকাণ্ড রুখে দিন। যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত তারা দেশ ও জাতির শত্রু। সহিংসতা নয়, শান্তি চাই। দেশ বাঁচাতে ঐক্য চাই। সরকারি সম্পত্তি বিনষ্টকারী দেশের শত্রু। জনগণের জানমালের উপর হামলাকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। গুজবে কান দেবেন না। যে কোনো নাশকতামূলক তৎপরতা নজরে এলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিন। নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা প্রতিহত করুন। রাজধানীর পুরান ঢাকার শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যার ঘটনায় 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। দুপুরে রাজধানী মিন্টু রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, মামুন হত্যাকাণ্ডে ব্যবহৃত 2 পিস্তল উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2 শুটার সহ 5 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী রনি পলাতক রয়েছেন। এর আগে গত সোমবার পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে 2 অস্ত্রধারীর গুলিতে নিহত হয় মামুন। এ পর্যায়ে সারা বাংলা। গাজীপুরের শ্রীপুরের চীনা সুকানিয়া গ্রামের নিহত 4 বছরের শিশু আনাসের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি মনোনীত গাজীপুর 3 আসনের সংসদ সদস্য প্রার্থী ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু। ডক্টর রফিকুল ইসলাম বাচ্চু শোকাহত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করে গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ারও প্রতিশ্রুতি দেন। শিশু আনাসের নিখোঁজের 4 দিন পর বাঙ্গালপাড়া বিলে কচুরিপানার ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় অভিযুক্ত এক নারী ও তার স্বামীকে গ্রেফতার করা হয়েছে। রাজধানী মিরপুরে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে মিরপুর প্রেস ক্লাবের কাউন্সিল 2025। মিরপুর 1-এর শহীদ নিউটন কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা 16 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 15 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম খান মিল্টন এবং ঢাকা 14 আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও মায়ের ডাক সংগঠনের সংগঠক সঞ্জিদা ইসলাম তুলি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিরপুর প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও দ্য এক্সাম্পল পত্রিকার সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান মোল্লা। শেষ করব এশিয়ান নিউজ। যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার। রোববারের মধ্যে দাবি না মানলে যমুনার সামনে অবস্থানের ঘোষণা জামায়াত সহ 8 দলের। রোজার আগে সরবরাহ স্বাভাবিক রাখতে তেল ও চিনি আমদানির সিদ্ধান্ত সরকারের, জানালেন অর্থ উপদেষ্টা।
এশিয়ান নিউজের পর্যন্তই। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সাথে থাকার জন্য।